আমরা এলটি ফুডের চার্টে আজকে রয়েছি। এই এলটি ফুড নিয়ে কথা বলার জন্য রিকোয়েস্ট এসেছিলো আমার কাছে, তো তাই আমরা আজকে এই এলটি ফুড নিয়ে কথা বলতে এসেছি। তো আমরা জানি যে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য প্রথমে উইকলি চার্টে দেখতে হয় যে তার পরিস্থিতি কেমন রয়েছে। তো আমরা এখন উইকলি চার্টে রয়েছি, দেখতে পাচ্ছি যে একটা আপ ট্রেন্ডে রয়েছে স্টকটা। যদি এটা আমরা স্কেল করি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে মুভমেন্টটা হয়েছে, যে আপ ট্রেন্ডটা, এই যে একটা আপ ট্রেন্ড হয়েছে না, এই যে একটা আপ ট্রেন্ড হয়েছে, ধরো এই যে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এইভাবে যে উঠেছে, তো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঠেছে। জেনারেলি ধরা হয় যে 45 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সেটা ওঠে তাহলে সেটা মোটামুটি সেফ জোন, মানে ওই জায়গায় যে র্যালিটা তৈরি হচ্ছে সেটা একটা সাস্টেনেবল র্যালি। যদি যেই র্যালিগুলো পারপেন্ডিকুলারভাবে ওঠে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠে বা ওই আর কি 80 to 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠে, সেগুলো কিন্তু পড়ে যাওয়ার চান্স ততটাই বেশি থাকে। তো চলো আমরা স্কেল করে দেখি যে এই যে র্যালিটা দিয়েছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঠেছে। মোটামুটিভাবে এই যে র্যালিটা হয়েছে না, দেখো বলা যেতে পারে যে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু র্যালিটা তৈরি হয়েছে। তাই এর সাস্টেনেবিলিটি নিয়ে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু এর যে সাস্টেনেবিলিটি মানে সম্ভাবনাটা অনেকটা বেশি। এটা তো সবটাই স্টক মার্কেটে আমরা জানি সবটাই হচ্ছে সম্ভাবনার খেলা, প্রবাবিলিটির খেলা। তো যখন কোনো র্যালি 45 ডিগ্রি টু 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ওঠে সেটা মনে করা হয় যে তার যে সাস্টেনেবিলিটি সেটা অনেকটা বেশি। তো এই হচ্ছে উইকলি চার্টে এর কন্ডিশন দেখলাম। এবার আমরা ডেলি চার্টে আসছি। ডেলি চার্টে কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। দেখো ডেলি চার্টে কিন্তু একটা কনসলিডেশনের জায়গা রয়েছে, বা বলা যেতে পারে যে এটা একটা অ্যাকুমুলেশনের জায়গা রয়েছে। যখন কোনো আপট্রেন্ড চলে না, একটা স্টকের বা একটা চার্টে 3-4টে র্যালি চলে, 3-4টে সার্কেল চলে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে অ্যাকুমুলেশন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো যখন কোনো স্টক আপ ট্রেন্ডে চলছে তখন একটা না তো আপ ট্রেন্ডে চলবে না, তখন একটা জায়গায় পজ নেয়, কিছুদিন সাইডওয়েজ থাকে, একটু রিট্রেস করে, একটু পুল ব্যাক নেয়। তো এই যে জায়গাটা রয়েছে না, এখন যে আমরা যে দেখতে পাচ্ছি স্টকটা যেই পরিস্থিতিতে রয়েছে, এটা বলা যেতে পারে যে একটা অ্যাকুমুলেশনের জায়গা রয়েছে। এখানে যদি আমরা একটা লাইন টানি সেক্ষেত্রে ধারণাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দেখো এই যে জায়গাটা রয়েছে, আর ওপর আরেকটা লাইন আমি টানতে চাইছি, এই যে একটা জায়গা রয়েছে না, এই জায়গাটা অনেক দিন ধরে সময় কাটাচ্ছে। মোটামুটিভাবে দেখতে পাচ্ছি 2024-এর আগস্ট থেকে এই যে জোনটা তৈরি করেছে এইখানটায় ঢুকেছে, এবং এই জায়গাটাতে এখনও পর্যন্ত, আজকে 2025-এর অক্টোবর শেষ হতে চলছে, তো এখনও পর্যন্ত এই যে জোনটা এটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই, এই জোনের মধ্যে রয়েছে। তো আপ ট্রেন্ড যখন থাকে এবং আপ ট্রেন্ডে চলার সময় যখন কোনো স্টক দাঁড়ায় বা সময় কাটায় বা একটা রেঞ্জের মধ্যে থাকে, সেই জায়গাটাকে বলা হয় অ্যাকুমুলেশন জোন। যখন এটা ডাউন ট্রেন্ডে থাকবে, যখন কোনো স্টক ডাউন ট্রেন্ডে থাকে, ডাউন ট্রেন্ডে চলতে চলতে সে দাঁড়ালো, কোথাও পজ নিল এবং সেখানে সময় কাটাচ্ছে, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন জোন। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই স্টকটা যেহেতু এলটি ফুড, আমরা দেখে নিয়েছি যে উইকলি চার্টে এটা স্ট্রং আপ মুভমেন্টে রয়েছে, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা উঠছে, তো আপ মুভমেন্ট বলা যেতে পারে। এখন যেতে যেতে এটা এখন পজ নিয়েছে এবং একটা অ্যাকুমুলেশনের জায়গায় রয়েছে। তো ডেলি চার্টে আমরা দেখছি এটা একটা অ্যাকুমুলেশনের জায়গায় রয়েছে। আর কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে টপটা বানিয়েছিল না, ভালো করে লক্ষ্য করো, এই যে একটা টপ বানিয়েছিল সেই টপটাকে কিন্তু এখনও ব্রেক করতে পারে নাই। এখানে একবার ট্রাই করলো, পারলো না, থার্ড টাইম কিন্তু আবার রিজেকশন খেলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু মানে কী বলে এটাকে, লোয়ার হাই বানাতে বানাতে নামছে। তো এটা একটা কনসার্নের জায়গা যে এখন কিন্তু লোয়ার হাই বানাচ্ছে, এবং আগের যে সুইংটা তৈরি করেছিল ডেলি চার্টে সেটা কিন্তু ভাঙার মতো জায়গায় এখনও যায় নাই। যতক্ষণ না প্রিভিয়াস সুইংকে ব্রেক করে স্টকটা উঠবে ততক্ষণ কিন্তু এই জায়গায় আমরা ওয়েট করব, সিম্পলি ওয়েট করব। এখানে এখন ঢোকার কোনো রকম জায়গা নাই। এই যে একটা জোন আমরা দেখতে পাচ্ছি, এই জোনটায় মাল্টিপল টাইম কিন্তু প্রাইস টাচ করে নিচে নেমেছে,
বা এটা একটা স্ট্রং, এখন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে যতক্ষণ না প্রিভিয়াস সুইংকে এর ইমিডিয়েট প্রিভিয়াস সুইং কোনটা, এই যে সুইং হাইটা বানিয়েছিল না 473, এই যে প্রিভিয়াস সুইং হাইটা যখন আমরা ব্রেক করে এখান থেকে প্রাইস ব্রেক করে ওঠার চেষ্টা করবে এবং এই জায়গাটাকে ব্রেক করে উপরে উঠলো এবং আবার রিট্রেস করে ব্রেকআউট দিয়েই তো একদম রকেটের মতো চলে যাবে না, সে আবার পুলব্যাক নেবে। তো পুলব্যাক নিয়ে পর যখন আবার উঠতে থাকবে তখন আমরা এই জায়গায় একটা এন্ট্রি জায়গা পাবো, বা সত্যি একটা ভালো এন্ট্রি জায়গা পাবো, কারণ স্টকটা উইকলি চার্টে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে। তো সেই জায়গা থেকে মানে যে আপ মুভমেন্টটা রয়েছে সেটা কিন্তু একটা সাস্টেনেবল জায়গায় রয়েছে, কিন্তু এই মুহূর্তে স্টকটা নেবার মতো জায়গায় আমার মনে হচ্ছে না রয়েছে বলে। তোমাদের কি মনে হচ্ছে আমাকে জানিও। তো প্রেজেন্টলি দেখা যাচ্ছে যে ডেলি চার্টে এটা একটা অ্যাকোমোডেশন জায়গায় রয়েছে এবং লোয়ার হাই বানাতে বানাতে নামছে। এবার এই জায়গায় যদি এই এখানে অবধি নাবে, এই 345 অবধি যদি নেবে, তারপর এখানে সময় কাটিয়ে আবার ওঠার চেষ্টা করে, এই জায়গাটায় নামলো এবং নেমে এখানে কিছুদিন সময় কাটিয়ে আবার একটা উইথ ভলিউম উঠতে চেষ্টা করলো এবং প্রিভিয়াস এবং কতগুলো সুইং বানিয়ে এখানে নামছে সেটা একটা দেখতে লাগবে। এবং যখন প্রিভিয়াস সুইংকে ব্রেক করে উঠবে সেই ক্ষেত্রে একটা নেবার মতো জায়গায় রয়েছে। এখানে আমি আর একটা সুন্দর জিনিস দেখাতে চাই, 15 মিনিট চার্টে আমরা একবার যেতে চাইছি। এখানে একটা সুন্দর জিনিস আমি দেখেছি, এই যে গেলাম না 15 মিনিট চার্টে, 15 মিনিট চার্টে একটা সুন্দর জিনিস তৈরি করেছে, দেখো না, এই যে জায়গাটা রয়েছে না, দেখো এখানে একটা আমি রিগ্রেশন চ্যানেল টানতে পারি। আমরা কীভাবে বুঝবো যে একটা ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা একটা সুন্দর জিনিস দিয়ে বোঝা যায়, সেটা হচ্ছে রিগ্রেশন ট্রেন্ড। এই যে আমি রিগ্রেশন, আমি দেখলে কি আমি এটা কি সিলেক্ট করলাম বলো তো, এই যে রিগ্রেশন ট্রেন্ড, এই জায়গাটায় গেলাম, ভালো করে লক্ষ্য করো, ট্রেন্ড লাইন যেখানে টানছি সেখানে কিন্তু রয়েছে রিগ্রেশন ট্রেন্ড। এবার রিগ্রেশন ট্রেন্ড সিলেক্ট করলাম, তারপর যেখান থেকে মুভমেন্টটা শুরু হয়েছে, যেখান থেকে মুভমেন্টটা আমাদের স্টার্ট হচ্ছে, বা একদম বটমে আমি এটাকেও নিতে পারি অথবা এটাকেও নিতে পারি, আমি আপাতত এটাকেই চয়েস করলাম। এইখান থেকে মোটামুটি এর যে আপ মোমেন্টাম, যে প্রেজেন্ট যে সুইংটা ছিল, যে সুইংটা বানিয়েছিল আপ মুভমেন্টে, সেই সুইংয়ের নিচে আমি টাচ করলাম এবং এইটাকে শেষ করছি। এই যে হাইটা বানিয়েছিল না, একদম টপটা যেখানে বানিয়েছিল সেখানে আমি ছাড়ছি। দেখো একটা সুন্দর চ্যানেলের মধ্যে স্টকটা যাচ্ছিল, তারপর কি হলো, এই চ্যানেলটা কিন্তু ব্রেক করে গেল, ব্রেক করে এই যে টপটা বানিয়েছিল না, এই যে হোল্ড অন, এই যে টপটা বানিয়েছিল এখানে কিন্তু ব্রেক করলো চ্যানেলটা, এবং এটা কিন্তু নিচের দিকে আর একটা চ্যানেল বানাতে তারপর থেকে শুরু করে 15 মিনিট চার্টে আমি আছি। এবং পরের এখন যেই চ্যানেলটা এরা বানাচ্ছে সেটা আমি আরেকবার ড্র করতে চাই, তোমাদের দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। আবার রিগ্রেশন ট্রেন্ডে গেলাম এবং এখন আমি টাচ করব ওপরে যে সুইংটা বানিয়েছিল বা ওপরে যে টপটা বানিয়েছিল সেখানে টাচ করলাম, এবং এখন এর বেশি তুমি টানতেও পারবে না, অটোমেটিক এটা নিয়ে নেবে। অ্যাট প্রেজেন্ট প্রাইস যেখানে রয়েছে সেখানে কিন্তু আমি আঙুল সরালেও আর সরবে না, ও কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তো আমি এখানটা ছেড়ে দিলাম এবং অটোমেটিক এর ওপরের দিকের আবার নিচের দিকের লেভেল সেট হয়ে গেল। আমি প্রিভিয়াসটা উড়িয়ে দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে। দেখো এখন প্রাইস যেখানে রয়েছে এখানে কিন্তু রেজিস্ট্যান্স লাইনের কাছে রয়েছে রিগ্রেশন ট্রেন্ড অনুযায়ী। তো এখান থেকে প্রাইস রিজেক্ট খেয়ে 408 অবধি নামার কথা, মানে কামিং ডেজে। তো দেখা যাক সেটা হয় কি না। যদি সেই জায়গায় যায়, এখন তো বোঝাই যাচ্ছে যে এখন এন্ট্রির কোনো জায়গা নেই, এখন বসে বসে দেখতে হবে আর এনজয় করতে হবে এই র্যালিটা। তো এই হচ্ছে ব্যাপার 15 মিনিট চার্টে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর করে নামছে স্টকটা। তো এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা খুবই রিস্কি হবে। যারা ইন্টারডে করো সেক্ষেত্রে একটা শর্টের জায়গা রয়েছে। আমি ইন্টারডেকে একদমই মানে এন্টারটেন করি না, আমি কখনোই চাই না যারা মার্কেটে প্রথম এসেছো তারা ইন্টারডেতে চলে যাও। ইন্টারডের জন্য অনেক বেশি পরিশ্রম করতে লাগে, অনেক বেশি সময় দিতে লাগে মার্কেটে। ইন্টারডে সেট আপ আমার কাছে আছে, মানে আমি যেই সেট আপে কাজ করি সেটা নিয়ে একদিন কথা বলতে আসবো। আমার ভীষণ ইচ্ছা যে এটা নিয়ে কথা বলার তোমাদের সাথে, আর অবশ্যই তোমাদের মতামত জানারও ইচ্ছা আছে। তো এখান অবধি আজকে শেষ করছি।
তো জানিও যে এলটি ফুড কেমন লাগলো, মানে এলটি ফুডের যে অ্যানালাইজ করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর কোনো স্টক যদি তোমাদের রেকমেন্ডেশন থাকে যে হ্যাঁ এই স্টকটা নিয়ে কথা বললে ভালো হয়, সেটা অবশ্যই জানিও, আমি চেষ্টা করব আমার মতো করে। চলো টাটা বাই, পরের দিন